সত্যজিৎ রায়ের ১৯৮০ সালের ছবি হীরক রাজার দেশে, এটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। মানে দেখতে তো মনে হয় ছোটদের ছবি, কিন্তু এর গভীরে যে কত স্তর, কি নেই সেখানে, রাজনৈতিক, সামাজিক। হ্যাঁ, একদম। আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং টেক্সচুয়াল অ্যানালিসিস আছে, মানে একটা পাঠ বিশ্লেষণ, যেটা এই দিকগুলোতেই আলো ফেলেছে। ঠিক বলেছেন। বিশ্লেষণটা বলছে, রায় যে শুধু শিশুদের আনন্দ দেওয়ার জন্য এটা বানাননি তা বেশ স্পষ্ট। এর ভেতরে মানে শ্রেণী সংগ্রাম, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, এগুলোর একটা তীক্ষ্ণ সমালোচনা রয়েছে। তো আসুন এই বিশ্লেষণটার গভীর একটু ঝোঁকা যাক। হ্যাঁ, এই বিশ্লেষণটা বুঝলেন সিমিওটিক্স মানে প্রতীক বা চিহ্ন কিভাবে অর্থ তৈরি করে, আর তার সাথে মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব, এই দুটোকে কাজে লাগিয়ে ছবিটাকে দেখছে ও আচ্ছা। এবং দেখাচ্ছে যে রায় কিভাবে রূপকের মাধ্যমে, মানে একটা গল্পের ছলে, স্বৈরাচারী শাসন, দুর্নীতি, সাধারণ মানুষের ওপর শোষণ আর শেষমেশ গণশক্তির উত্থান, এই সব কিছু এঁকেছেন। বিশ্লেষণটা এটাও বলছে যে রায় তার অনেক ছবিতেই, বিশেষ করে কলকাতার পটভূমিতে যেগুলো, সেখানে পুঁজিবাদী ব্যবস্থার যে অমানবিক দিকগুলো, রাজনৈতিক অস্থিরতা, সেসব প্রায়ই তুলে ধরতেন। এটা তারই একটা অন্যরকম প্রকাশ আর কি। ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এই যে রূপকের কথা বললেন, সেই অনুযায়ী ছবির গল্পটা ঠিক কি? বিশ্লেষণটা নিশ্চয়ই কাহিনীর উপর জোর দিয়েছে। অবশ্যই। ছবির একেবারে কেন্দ্রে আছেন হীরক রাজা, একজন ভয়ানক অত্যাচারী শাসক, হীরার খনির মালিক। প্রজাদের উপর শোষণ চালান, মানে প্রচুর কর আদায় করেন নির্মমভাবে। আর কেউ যদি একটুও বিরোধিতা করে, তাহলেই বিপদ। হ্যাঁ, তাহলেই এক অদ্ভুত যন্ত্র আছে, সেটা দিয়ে মগজ ধোলাই করে দেন, একেবারে নিজের ভক্ত বানিয়ে ফেলেন। বাবা! মন্ত্রীরা সব দেখেও চুপ, নিজেদের আখের গোছাতে ব্যস্ত, বুঝলেন না? আচ্ছা। একমাত্র ব্যতিক্রমী চরিত্র হচ্ছেন গ্রামের পাঠশালার শিক্ষক উদয়ন পণ্ডিত। তিনি মানুষকে সচেতন করেন, জ্ঞানের আলো দেখান, রাজার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। আর রাজাও তাকে ভয় পান নিশ্চয়ই। খুবই ভয় পান। আর শেষ পর্যন্ত ওই গোপী গাইন আর বাঘাবাইনের সাহায্য নিয়ে শিক্ষক জনগণকে একজোট করেন আর রাজার পতন ঘটান। এ হলো মোটামুটি গল্পটা। এখানেই তো ব্যাপারটা আরও জমে উঠছে। বিশ্লেষণটা একটা খুব জরুরি পয়েন্ট আছে, যে রায় নাকি নিজেই একসময় ইঙ্গিত দিয়েছিলেন ছবির কিছু অংশ, যেমন ধরুন গরিব প্রজাদের উচ্ছেদ করা হচ্ছে, সেটা নাকি তৎকালীন জরুরি অবস্থার সময়ের কিছু ঘটনার প্রতিফলন। এটা তো ছবিটাকে অন্য একটা মাত্রা দেয়, তাই না? একদম। এই ফ্যান্টাসির আড়ালেই কিন্তু কঠিন বাস্তবটাকে রায় বুনে দিয়েছেন। আর বিশ্লেষণটা প্রত্যেকটা চরিত্রকেই এক একটা প্রতীক হিসেবে দেখছে। যেমন ধরুন হীরক রাজা, তিনি হলেন স্বৈরাচারী শাসক, যে কোনো যুগের। ঠিক। হিটলার বলুন, মুসোলিনি বলুন, বা যে কোনো স্বৈরাচারী যে শুধু নিজের প্রচার চায়, ভিন্নমত একদম সহ্য করতে পারে না। আর মন্ত্রীরা, তারা হলো ওই দুর্নীতিগ্রস্ত, মানে মেরুদণ্ডহীন আমলাতন্ত্র, যারা শাসকের অন্যায়ে সাই দিয়ে চলে আর কি, নিজেদের আখের গোছাতে। ঠিক তাই। তাহলে রাজকবি আর বিজ্ঞানীর চরিত্র তো একই রকম প্রতীকী। তাদের কাজ কি কেবল রাজার গুণগান করা? অনেকটা তাই। বিশ্লেষণটা বলছে রাজকবি হলেন প্রচারযন্ত্র, আজকের দিনের কিছু মিডিয়ার মতো আর কি, যিনি রাজার সব অন্যায় হুকুমকে সুন্দর ছন্দের মোড়কে পেশ করেন, মানে মতাদর্শটাকে মান্যতা দেন। হ্যাঁ। আর বিজ্ঞানী, তিনি হলেন রাষ্ট্রযন্ত্রের ওই কারিগরি দিকটা, যিনি মগজ ধোলাইয়ের মতো যন্ত্র বানিয়ে শাসকের দমনপীড়নটাকে আরও সহজ করে দেন, মানুষকে আসল সমস্যা ভুলিয়ে রাখেন। এই ছড়াগুলো বা স্লোগানগুলো তো তাহলে এক একটা প্রতীক শাসকের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য। অবশ্যই। আর এর উল্টো দিকে দাঁড়িয়ে শিক্ষক উদয়ন পণ্ডিত, তিনি তাহলে মানে প্রতিবাদের প্রতীক। নিঃসন্দেহে। শিক্ষক হলেন সেই বিবেকের কণ্ঠ, যিনি প্রশ্ন করতে শেখান, ভাবতে শেখান। জ্ঞানই তার অস্ত্র। আর স্বৈরাচারী শাসকরা তো চিরকালই জ্ঞান আর মুক্ত চিন্তাকে ভয় পায়। সে তো বটেই। তাই উদয়ন পণ্ডিত রাজার চোখে সবচেয়ে বড় শত্রু। আর গ্রামের সাধারণ মানুষ, তারা হলো এই শোষিত শ্রেণী, যারা যুগ যুগ ধরে অত্যাচারিত হয়, কিন্তু তাদের মধ্যেই লুকিয়ে থাকে প্রতিবাদের আগুনটা। ঠিক। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এরাই সেই সর্বহারা শ্রেণী, যাদের উত্থানটা আসলে সময়ের অপেক্ষা। ছবির ওই বিখ্যাত ঝড়াগুলোর কথা বলতেই হয়, যেমন ধরুন বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, বা ওই যে ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই, এগুলো তো শোষণের জীবন্ত দলিল মনে হয়। ঠিক তাই।
বিশ্লেষণটাই ছড়াগুলোকে কিন্তু শুধু সংলাপ হিসেবে দেখছে না, এগুলোকে শাসক শ্রেণীর চাপিয়ে দেওয়া যে মতাদর্শ মানে আইডিওলজি সেভাবে ব্যাখ্যা করছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো একদম স্পষ্ট করে দেয় যে সাধারণ মানুষের কষ্ট নিয়ে শাসকের কোনো মাথা ব্যথা নেই। আবার দেখুন ওই যে ছড়াটা, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। শিক্ষাকে দমিয়ে রাখার কি ভয়ঙ্কর একটা কৌশল। মানে প্রশ্ন করা বা জানাটাকেই অপ্রয়োজনীয় করে তোলা, এটা তো স্বৈরাচারের খুব চেনা কৌশল। একদম। আর শেষে ওই যে মগজ ধোলাই হওয়া প্রজারা বলছে, যায় যদি যাক প্রাণ, হীরক রাজা ভগবান। এটা হলো শাসক নিজেকে প্রায় ঈশ্বরের আসনে বসাতে চায়, যাতে তার কর্তৃত্ব নিয়ে কেউ প্রশ্নই তুলতে না পারে। তবে ছবির শেষে কিন্তু একটা আশার কথা আছে। শিক্ষকের নেতৃত্বে সাধারণ মানুষ যখন জেদে ওঠে, তারা রাজার বিশাল মূর্তিটা ভেঙে ফেলে। হ্যাঁ, ওই দৃশ্যটা খুব শক্তিশালী। এই টেক্সট অনুযায়ী রায়ের মাধ্যমে এটাই বলতে চেয়েছেন যে সম্মিলিত প্রতিরোধ আর শিক্ষার আলো যদি থাকে, তাহলে যে কোনো স্বৈরাচারী শক্তির পতন হবেই। এটা রায়ের অনেক কাজেই আমরা দেখি, ওই মানবতার জয় আর সাম্যের বার্তাটা। তাহলে এটা পরিষ্কার যে হীরক রাজার দেশে শুধু একটা রূপকথা বা ফ্যান্টাসি নয়, এটা ক্ষমতা, শোষণ আর সাধারণ মানুষের লড়াইয়ের একটা ডায়াক্রনিক বা চিরকালীন গল্প। এই ধরনের শিল্পকর্ম আমাদের সত্যি ভাবতে শেখায়, চারপাশের অন্যায়ের বিরুদ্ধে সজাগ করে তোলে। একদম। আর এখানেই বোধহয় এই আলোচনার প্রাসঙ্গিকতাটা। ভাবনার বিষয় এটাই যে এই রূপকের আড়ালে যে সত্যিগুলো রায় বলে গেছেন, সেগুলো আজকের পৃথিবীতে দাঁড়িয়ে কতটা সত্যি। আজকের দিনে হীরক রাজা বা তার ওই শাসন ব্যবস্থা, সেটা ঠিক কোন রূপে, কোন চেহারায় আমাদের আশেপাশে টিকে আছে, এই প্রশ্নটা না হয় দর্শকদের ভাবনার জন্য রেখে দেওয়া যাক।